যানবাহন ও অন্যান্য সামগ্রী এবং বিভিন্ন শিল্প কারখানার মেশিন ইত্যাদি ভারতের সেনাবাহিনী নিয়ে যায়। আওয়ামী লীগ সরকার তখন একটি ট্রু শব্দ পর্যন্ত করার সাহস পায়নি। প্রথম দিন থেকে আওয়ামী লীগ ভারতের সেবাদাস হিসেবে কাজ করে আসছে, যা জাতি হিসেবে আমাদের জন্য অপমানজনক। তিনি আরো বলেন, এই অবৈধ সরকারের কোনো এমওইউ স্বাক্ষর করার সাংবিধানিক অধিকার নেই, কারণ তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়। বিশেষ করে অবৈধ প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে যে এমওইউ স্বাক্ষর করেছেন তাতে দেশের জন্য অনেকগুলো ক্ষতিকর, সংবেদনশীল এবং স্পর্শকাতর বিষয় রয়েছে। আওয়ামী লীগ যেন তেনভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশের এবং জনগণের কাছে তাদের জবাবদিহিতার বালাই নেই। তাদের কারণে দেশে ন্যায় বিচার, নির্বাচিত মানবাধিকার পদদলিত। কর্নেল ওলি বলেন, এই অবৈধ সরকার সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। দলীয় নেতাকর্মী এবং সেবাদাস কর্মকর্তা কর্মচারীদের নির্বিবাদে দুর্নীতি করার সুযোগ সৃষ্টি করা সহ অনেকগুলো আইন বহির্ভূত সুযোগ সুবিধা প্রদান করেছে। সব সময় বলেন, দেশের উন্নতি করার জন্য আমার ক্ষমতা চাই, কিন্তু বাস্তবতা এবং তাদের আচরণ দুইটাই ভিন্ন। অবৈধ প্রধানমন্ত্রী বারবার জাতির সামনে বলেছেন যে আমরা ভারতকে যা দিয়েছি তা তারা কখনো ভুলতে পারবে না। কয়েকদিন পূর্বে তিনি আরো বলেছেন যে ইউরোপের দেশগুলোর মধ্যে অবাধে যাতায়াত বিদ্যমান রয়েছে। এতে কি তাদের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে? তাদের স্বাধীনতা হুমকির মুখে পড়ে নাই, কারণ তারা এক দেশ থেকে অন্য দেশের ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করে না। বিশেষ করে স্বাধীনতা, সার্বভৌমত্ব, নির্বাচন, রাজনীতি এবং অর্থনীতির ব্যাপারে তো নয়ই। তাদের নাগরিকদের এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ভিসারও প্রয়োজন হয় না। অপরদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কি সেই ধরনের অবস্থা বিরাজ করছে? মোটেও না। ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। তিনি বলেন, আমার জানামতে ভারতের রেলওয়েতে শক্তিশালী গোয়েন্দা ইউনিট সহ প্রায় ৮০,০০০ অস্ত্রধারী সদস্য রয়েছে। বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতের রেললাইন স্থাপিত হলে ভারতের রেলওয়ে এই ৮০,০০০ অস্ত্রধারী এবং শক্তিশালী গোয়েন্দাদের বাংলাদেশ কিভাবে সামাল দেবে? বর্তমান ভারত সরকার বাংলাদেশের অবৈধ সরকারকে অবৈধ পন্থায় ক্ষমতায় টিকিয়ে রেখে একে একে বিগত ১৫ বছরে একতরফাভাবে তাদের স্বার্থ হাসিল করে নিয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থাগুলোকে সুকৌশলে পঙ্গু করে দিয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের উপর তাদের কর্তৃত্ব বজায় রাখার ষড়যন্ত্র অনেকাংশ তারা সফল হয়েছে। একে তো আমাদের কৃষিযোগ্য জমি খুবই কম, তার উপর ভারতের এই রেল লাইন বাংলাদেশের উপর দিয়ে চলাচলের পরিকল্পনা বাস্তবায়িত করা হলে এদেশের মানুষ মেনে নেবে না। আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেই বিষয়টি তাদের আদৌ স্মরণ নাই। তারা লোভের মধ্যে আটকে গেছে। আল্লাহ ও রাসূলের বাণী তাদের কুকহরে প্রবেশ করে না। আহাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। তাদের ক্ষমতার নেশা দেশ ও জনগণের আজ ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করেছে। তাই এখন দেশকে তাদের হাত থেকে মুক্ত করা অত্যাবশ্যক। আমি বলি, আমাদের উচিত হবে সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। আমরা কারো ক্ষতি করব না, ইসলাম ধর্ম তা শিক্ষা দেয় না। প্রকৃত মুসলমানরা কখনো কারো অমঙ্গল কামনা করতে পারে না। মানুষ চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নেন। ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী। চীনের রাজধানী বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা 11টা 10 মিনিটে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে বেইজিং এর উদ্দেশ্যে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুল শেহানা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চীনের স্থানীয় সময় ৬টায় রাষ্ট্রীয় বিমানটি প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। প্রধানমন্ত্রীর বিমানবন্দরে গার্ড অব অনার প্রদান করা হবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন খাতে ২০টির মতো সমঝোতা স্বাক্ষর সই হতে পারে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনার প্রভৃতি খাতে সহায়তা। ষষ্ঠ নবম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পিপল টু পিপল কানেক্টিভিটি খাত। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য, আর্থিক সহায়তা এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ চীনের সহায়তা কামনা করবে।
একই সঙ্গে বৈশ্বিক প্রেক্ষাপটে চীনের বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশ চীনের প্রতি সমর্থন প্রদান করে যাবে। উল্লেখ্য, গত 4 বছরে চীন থেকে বাংলাদেশে $3 বিলিয়ন ঋণ পেয়েছে। এছাড়াও বাংলাদেশের বিনিয়োগের পরিমাণ $7 বিলিয়ন। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ চীন দ্বিপক্ষীয় সম্পর্কের সূচনা হয়েছিল স্বাধীনতার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1952 সালের ঐতিহাসিক চীন সফরের মাধ্যমে। ওই সময় চীনের তৎকালীন নেতা মাও সেতুর সঙ্গে জাতির পিতার সাক্ষাৎ হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে বঙ্গবন্ধু রচনা করেন আমার দেখা নয়া চীন বইটি। চীন 1975 সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, যার ধারাবাহিকতায় দুই দেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে উন্নয়নের পথে অগ্রসরমান আছে। 2016 সালে শি জিনপিং এর ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে সম্পর্ক কৌশলগত সহযোগিতায় অংশীদারিত্বে উন্নীত হয়। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে জয়লাভ এবং প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রীকে চীনের পক্ষ থেকে সরকারি সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। চীন বাংলাদেশের অবকাঠামোগত এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।